আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন স্কুলে তোমাদের স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রথম অধ্যায় থেকে মনোবিজ্ঞানের শাখাসমূহ। মনোবিজ্ঞান বেশ কতগুলো শাখা নিয়ে আলোচনা করেছে, এর মধ্যে অনেকগুলো শাখা অন্তর্ভুক্ত করা হয়েছে, যে বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা জানবো। আসলে সময়ের পরিবর্তনের সাথে সাথে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে কি হয়, যে মনোবিজ্ঞানের শাখাও কি হয়েছে, উন্মোচিত হয়েছে, বিভিন্ন দিক থেকে প্রসারিত হয়েছে। তাই তো সৃষ্টি হয়েছে মনোবিজ্ঞানের বিভিন্ন শাখার। ঠিক আছে, বিভিন্ন শাখা নিয়ে আজকে মনোবিজ্ঞান আলোচনা করব। দেখুন, প্রথমে বলা হয়েছে মনোবিজ্ঞানের শাখাসমূহের মধ্যে প্রথমেই দেওয়া আছে কি, যে সাধারণ মনোবিজ্ঞান। এক নম্বরে কি দেওয়া আছে, সাধারণ মনোবিজ্ঞান। এই সাধারণ মনোবিজ্ঞান নিয়ে আলোচনা করি। সাধারণ মনোবিজ্ঞানটা কি, যে বিজ্ঞানের প্রাথমিক বিষয়সমূহে মূলত হচ্ছে সাধারণ মনোবিজ্ঞানের উপজীব্য বিষয়। এই বিষয়গুলোই হচ্ছে উপজীব্য বিষয়। ঠিক আছে, সাধারণ মনোবিজ্ঞানের অন্যান্য শাখা যে সমূহ যে রয়েছে সেগুলো কি করা হয়েছে, এই মনোবিজ্ঞানের সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে সাধারণ মনোবিজ্ঞানে অন্যান্য শাখাগুলো থেকে। সেই সাধারণ বিষয়গুলো কি কি, যে প্রেষণা, শিক্ষণ, স্মৃতি, বিস্মৃতি, তারপর হচ্ছে বুদ্ধি, ব্যক্তিত্ব, চিন্তন, আবেগ প্রভৃতি, এই সাধারণ বিষয়গুলো নিয়ে এই সাধারণ মনোবিজ্ঞানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এরপরে অন্তর্ভুক্ত করা হয়েছে এই মনোবিজ্ঞানের বিষয়বস্তু অন্তর্ভুক্ত। মনোবিজ্ঞানের যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মনোবিজ্ঞানের শাখার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। মনোবিজ্ঞানের গবেষণায় ব্যবহৃত পদ্ধতি সমূহ তাদের উপযোগিতা বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানের প্রাথমিক মূল্যায়ন এবং কি বলা হয়েছে, যে আচরণের জৈবিক ভিত্তি প্রভৃতিও কিন্তু কি হয়, সাধারণ মনোবিজ্ঞানের আলোচ্য সূচিতেও আওতাভুক্ত। মোট কথা হচ্ছে যে মনোবিজ্ঞানের সকল শাখার বিষয়গুলির প্রাথমিক যে আলোচনা সেটাই হচ্ছে সাধারণ মনোবিজ্ঞান নিয়ে মনোবিজ্ঞান। ঠিক আছে, এরপরে আসে দ্বিতীয়ত বলা হয়েছে যে পরীক্ষণ মনোবিজ্ঞান। দ্বিতীয়ত কি বলা হয়েছে, পরীক্ষণ মনোবিজ্ঞান। আসলে পরীক্ষণ মনোবিজ্ঞানটা কি? পরীক্ষণ মনোবিজ্ঞান হলো যে একটা মনোবিজ্ঞানের একটা মৌলিক শাখা বলা যায়। এই পরীক্ষণ ছাড়া কিন্তু এই মনোবিজ্ঞানের আবির্ভাব হতো না, বা এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু এই মনোবিজ্ঞানটাকে আবিষ্কার করা হয়েছে। পরীক্ষণ মনোবিজ্ঞানের কারণেই বিজ্ঞানের মর্যাদায় উন্নীত করা হয়েছে। আর যদি এই মনোবিজ্ঞানটাকে যদি পরীক্ষা নিরীক্ষা না করা হতো, এটার মাধ্যমে যদি ব্যাখ্যা বিশ্লেষণ না করা হতো, তাহলে এই মনোবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে রূপায়িত করা হতো না। মনোবিজ্ঞানের এই শাখায় পরীক্ষণ পদ্ধতির সাহায্যে উপাত্ত সংগ্রহ এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। মনোবিজ্ঞানের এই ক্ষেত্রে কিন্তু উপাত্তগুলোকে সংগ্রহ করা হয় এবং সেই উপাত্তগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণও করা হয়। মনোবিজ্ঞানের পরীক্ষণ পদ্ধতিতে সুব্যবস্থিত এবং সুপরিকল্পিত অবস্থায় সুনিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষণ পাত্রের উপর উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া সম্পর্কে গবেষণা করা হয়। ঠিক আছে, এই প্রতিক্রিয়া এবং সুনিয়ন্ত্রিত এবং সুব্যবস্থা সম্পর্কে প্রত্যেকটা সম্পর্কে কি করা হয়, প্রতিক্রিয়া সম্পর্কে গবেষণা করা হয়। আবার কি বলা হয়েছে, পরীক্ষণের মনোবিজ্ঞানে বিভিন্ন ক্ষেত্রে জীবের আচরণের মৌলিক কারণ হচ্ছে কি, যে এই পরীক্ষণের মাধ্যমে জীবের মৌলিক আচরণগুলো আমরা বুঝতে পারি। আবার কি বলা হচ্ছে, আচরণ সম্পর্কিত প্রায় সকল তথ্যই হচ্ছে পরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, পরীক্ষণ পদ্ধতি মনোবিজ্ঞানের অন্যান্য শাখায়ও ব্যবহৃত হয়েছে। এই পরীক্ষণ পদ্ধতিটা মনোবিজ্ঞানের অন্যান্য যে শাখাগুলো রয়েছে সেখানেও কিন্তু ব্যবহৃত হয়েছে। এই পদ্ধতিতে অন্যান্য বিষয়ে ব্যবহৃত হলেও পরীক্ষণ মনোবিজ্ঞান নিজস্ব ক্ষেত্র বিষয়বস্তু রয়েছে। এই মনোবিজ্ঞানেরও কি রয়েছে, নিজস্ব কিছু ক্ষেত্র এবং বিষয়বস্তু রয়েছে। যে ক্ষেত্র এবং নিজস্ব ক্ষেত্র এবং বিষয়বস্তুগুলোর উপরেই কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হয়। আবার কি বলা হয়েছে, যে এই শাখার প্রধান আলোচ্য বিষয় হলো সংবেদন। তাহলে এই শাখার প্রধান যে আলোচ্য বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে সংবেদন। তারপরে কি বলা হয়েছে, যে
সংবেদন প্রত্যক্ষণ শিক্ষণ, সংবেদন প্রত্যক্ষণ শিক্ষণ, শিক্ষণ প্রেষণা স্মৃতি বিস্মৃতি ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে কিন্তু কি করা হয়েছে, এই শাখার মধ্যে আলোচনা করা হয়েছে। আলোচ্য বিষয়গুলো হচ্ছে এই বিষয়গুলো, ঠিক আছে। এরপরে বলা হয়েছে যে যোগসূত্র সমূহ পরীক্ষা নিরীক্ষা করার বিভিন্ন যে ধারাগুলো রয়েছে, ধারা পদ্ধতি কৌশল নিয়ে চর্চা এবং গবেষণা করা। এই যে ধারা পদ্ধতি কৌশল, এগুলো বিভিন্ন বিষয়গুলো নিয়ে গবেষণা করা। পরীক্ষণ মনোবিজ্ঞানের অবশেষ অবদানের ফলে মনোবিজ্ঞানের বিজ্ঞান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এই যে পরীক্ষণ মনোবিজ্ঞানের অবশেষ যে হচ্ছে অবদান রয়েছে, সেটা হচ্ছে বিজ্ঞান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। যা বলা হয়েছে যে আমি এই সালটাকে ইতিপূর্বে ক্লাসও বলেছি যে 1879 সালে কি করেছেন যে উইলহেম উন্ড কর্তৃক কিন্তু এই মনোবিজ্ঞানের জন্ম বলা হয়। এই সালটাকে 1879 সালকেই সাধারণত মনোবিজ্ঞানের জন্ম বলা হয়, জন্মসাল বলা হয়। তো এই জন্মসালটা কে দিয়েছিলেন, কে এই সালে হচ্ছে কাজ করেছিলেন উইলহেম উন্ড। এই উইলহেম উন্ড জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে একটি পরীক্ষাগার, তিনি মনোবিজ্ঞানের পরীক্ষাগার তৈরি করেন, ঠিক আছে। আর সেই সাল থেকে মনোবিজ্ঞানের যাত্রা শুরু হয়। এসো এবার আসি যে হচ্ছে মনোবিজ্ঞানের চিকিৎসা মনোবিজ্ঞান। চিকিৎসা মনোবিজ্ঞান, এই চিকিৎসা মনোবিজ্ঞান কেমন, যে মানসিক রোগের যে ইতিহাস হলো হচ্ছে পুরাতন। এই মানসিক রোগের ইতিহাসটা কি পুরাতন একটা রোগ, কিন্তু এই রোগটাকে প্রাচীনকালে মানুষেরা এই রোগীকে অস্বাভাবিক মানুষ বলতো। অর্থাৎ এই রোগীকে তারা বলতো যে হয়তোবা কোনো এর উপরে হয়তোবা এই মানুষের উপরে হয়তোবা কোনো ডাইনি অথবা কি করেছে যে আত্মা ভর করেছে, এরকমটা মনে করা হতো। কিন্তু আসলে সেরকমটা নয়। আমাদের কালের বিবর্তনে সেই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই মনোবিজ্ঞান আবিষ্কারের ফলে আমরা জানতে পেরেছি যে কি এটা একটা রোগ, এটা একটা রোগের সৃষ্টি হয়েছে, যেটা মনোবিজ্ঞান আলোচনা করে এবং এটি সমাধানের চেষ্টা করেছে। আমরা দেখতে পাই যে বিভিন্ন মনোবিজ্ঞানীরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন গবেষণার মাধ্যমে তারা আমাদেরকে সেই উপদেশগুলো দেয়। আমাদের মানসিক যে প্রেষণা রয়েছে বা অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে মনের দিক থেকে, সেই সমস্যাগুলো সমাধানের জন্য তারা চেষ্টা করে বিভিন্নভাবে আমাদের মোটিভেশনাল কিছু তথ্য দিয়ে থাকে, যে কাজগুলো করলে আমরা কি করি, ভালোভাবে সেই সমস্যা থেকে সমাধানের উপায়টা জানতে পারি। বর্তমানে এই সকল প্রাচীন ধারণার পরিবর্তনগুলো কি হয়েছে, পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ফলশ্রুতিতে গড়ে উঠেছে চিকিৎসা মনোবিজ্ঞান। চিকিৎসা মনোবিজ্ঞান এখন কি হয়েছে, গড়ে উঠেছে। অস্বাভাবিক আচরণের গতি প্রকৃতি, তার ব্যাখ্যা, মানসিক রোগের যে একটা লক্ষণ, আবার কি বলা হয়েছে কারণ ও তার চিকিৎসা পদ্ধতি প্রভৃতি বিষয়গুলো নিয়ে তার মনোবিজ্ঞানের এইসব বিষয় নিয়ে কি করে আলোচনা করে থাকে। আবার বলা হয়েছে যে মনোবিজ্ঞানের এই রোগের লক্ষণ চিহ্নিত করে, এই মানসিক যে রোগটা রয়েছে বা অ্যাবনর্মাল যে রোগটা রয়েছে, এটার লক্ষণগুলো তারা চিহ্নিত করে এবং কারণ অনুসন্ধান করে এগুলার হচ্ছে সমস্যা সমাধানের চেষ্টা করে। অতঃপর রোগীর যথাযথ চিকিৎসার ব্যবস্থা করেন। রোগ নির্ণয়ের জন্য তারা কি করে, যে চিকিৎসা মনোবিজ্ঞানে বিভিন্ন অভিক্ষা প্রয়োগ করে থাকেন। রোগ নির্ণয় ও তার চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধের ব্যবস্থাও কি করে চিকিৎসা মনোবিজ্ঞানীগণ গ্রহণ করে থাকেন। চিকিৎসা মনোবিজ্ঞানীগণ এই সমস্ত বিষয়গুলো তিনি এই চিকিৎসা বিজ্ঞান নিয়ে চিন্তা ভাবনা করে থাকেন। এরপরে আসে শিক্ষা মনোবিজ্ঞান। ৪র্থ নম্বরে বলা হয়েছে শিক্ষা মনোবিজ্ঞান।
শিক্ষা মনোবিজ্ঞান। এই শিক্ষা মনোবিজ্ঞানটা কি? মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। শিক্ষা মনোবিজ্ঞানটা হচ্ছে মনোবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ শাখা, যে শাখায় মানুষের শিক্ষা সংক্রান্ত আলোচনা করা হয়েছে, এবং এই বিজ্ঞানই হলো মনোবিজ্ঞান। শিক্ষা সংক্রান্ত আলোচনাটাই হলো মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানের এই শাখায় মানুষের শিক্ষা সম্পর্কিত আচরণে বিভিন্ন সমস্যার ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, এবং এগুলি সমাধানের মাধ্যমে কি করা হয়েছিল, যে মনোবিজ্ঞানের মূল যে নীতি সমূহ রয়েছে কিভাবে প্রয়োগ করা যায়, এই শিক্ষা ক্ষেত্রে কিভাবে সেগুলো প্রয়োগ করা যায়, এবং সে সম্পর্কে আলোচনা করা হয়। শিক্ষার সাথে সম্পর্কিত মানুষের সব ধরনের আচরণে শিক্ষা মনোবিজ্ঞানের অনুধানের অন্তর্ভুক্ত। অর্থাৎ শিক্ষাকে কেন্দ্র করে আবর্তিত হয় এই শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ এই শিক্ষাটাকে আমরা যে শিক্ষা অর্জন করি, সেই শিক্ষাকে কেন্দ্র করে আবর্তিত হয় শিক্ষা ব্যবস্থা। তাই শিক্ষার্থীকে লক্ষ্য করে গড়ে উঠেছে হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা। শিক্ষার্থীকে কেন্দ্র করেই হচ্ছে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা গড়ে উঠেছে। শিক্ষণ হলো শিক্ষা মনোবিজ্ঞানের মূল বিষয়। শিক্ষণটাই হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের কোন বিষয়? মূল বিষয়। তাই শিক্ষণের গতি, প্রকৃতি, ধরন এবং কলা কৌশল, শর্তাবলী, উপকরণ, শিক্ষণে পরিষ্কার ও শাস্তির প্রভাব, শিক্ষক ও শিক্ষার্থীর বৈশিষ্ট্যাবলী ইত্যাদি প্রভৃতি এই বিষয়গুলো নিয়ে কি করে মনোবিজ্ঞান আলোচনা করে। এসব আমরা পরবর্তী পর্যায়ে জেনে নেই যে শিল্প মনোবিজ্ঞান। শিল্প মনোবিজ্ঞান। আসলে শিল্প মনোবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে? শিল্পক্ষেত্র নিয়ে। শিল্পক্ষেত্রে একটা শিল্প প্রতিষ্ঠানের মধ্যে একটা শ্রমিক মালিকের সম্পর্ক, আবার উৎপাদন প্রক্রিয়ার সম্পর্ক। এই উৎপাদন প্রক্রিয়ার সম্পর্ক থেকে আবার কি হয় যে এই উৎপাদন প্রক্রিয়াগুলো ভালো কোনো জায়গায় সেল করার সম্পর্ক, এই সব কিছু মিলেই এই মনোবিজ্ঞান কি করে? শিল্প মনোবিজ্ঞান সম্পর্কে আলোচনা করে। শিল্প কারখানার উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করার লক্ষ্যে শিল্প মনোবিজ্ঞানের উদ্ভব ঘটেছে। অর্থাৎ এই শিল্প মনোবিজ্ঞানের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করার জন্যই এই মনোবিজ্ঞান গড়ে উঠেছে। আবার বিভিন্ন কাজের মধ্যে নির্বাচন, উপযুক্ত লোক নির্বাচন মানে শ্রমিক নির্বাচন, তারপরে তাদের প্রশিক্ষণ, পদোন্নতি এবং মূল্যায়ন প্রভৃতি শিল্প মনোবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত। উৎপাদন বৃদ্ধির সাথে সাথে কর্মচারীর দক্ষতা, মনোবল এবং কর্মসন্তুষ্টি ঘনিষ্ঠভাবে জড়িত। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যখন কোনো শ্রমিক কাজ করে, তার মনোবল বাড়ানোর জন্য, কাজের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য আমরা হয়তোবা কোনো প্রক্রিয়া অবলম্বন করতে পারি, তার বেতন হয়তোবা বাড়াতে পারি, তাকে বকশিশ দিতে পারি। এইভাবে তার মনোবল বাড়ানোর একটা উপায় অবলম্বন করতে পারি, যেটার মাধ্যমে আমরা সেই শিল্প যে মনোবিজ্ঞান কাজ করে সেটার পদোন্নতি হবে, উৎপাদন বৃদ্ধি পাবে। ঠিক আছে? এই উৎপাদন বৃদ্ধির পাশাপাশি উৎপাদিত দ্রব্যের বাজারজাতকরণ একটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাজারজাতকরণটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই ক্রেতা যারা থাকবে তাদের সাধারণ মানুষের মতামত, মনোভাব, প্রেরণা ইত্যাদি জরিপ করে পণ্য উৎপন্ন করলে তা সহজেই বাজারজাত করা যাবে। এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে আমাদের কি করা যাবে? বাজারজাত করতে সুবিধা হবে। কর্মচারীদের মানসিক স্বাস্থ্য সংরক্ষণের জন্য কর্মের উপযুক্ত মানসিক ও প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করা। মানসিক এবং প্রাকৃতিক পরিবেশগুলো আমাদের সৃষ্টি করতে হবে। শিল্পের দুর্ঘটনা যেন না ঘটে সেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। শ্রমিক মালিক সম্পর্ক উন্নত করতে হবে। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এর পরবর্তীতে আসি আমরা যে বিকাশ মনোবিজ্ঞান।
বিকাশ মনোবিজ্ঞান, এই বিকাশ মনোবিজ্ঞানটা হলো যে সেই শাখা, যে শাখার মধ্যে অভ্যন্তরীণ পরিবর্তন এবং কি করা হয়, ব্যক্তিতে ব্যক্তিতে সেই সকল পরিবর্তনের পার্থক্য আলোচনা করা হয়। অভ্যন্তরীণ পার্থক্য যে পরিবর্তন, অভ্যন্তরীণ এক কথায় অভ্যন্তরীণ যে পরিবর্তনটা আসে এটা ব্যক্তিতে ব্যক্তিতে মাঝে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে বিকাশ সাধন। ঠিক আছে, বিকাশ মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানের মনোবিজ্ঞানটা কি বয়স অনুযায়ী শুধু আচরণ বিবরণ প্রদান করে তা নয়, এটি বিভিন্ন বয়সের ব্যক্তিভেদে আচরণের সাথে পার্থক্য দেখা দেয়, তার অন্তর্নিহিত কার্যকারণ সম্পর্কেও সুনির্দিষ্ট ব্যাখ্যা দিয়ে থাকে। ঠিক আছে, বিকাশ একটি হলো জীবনব্যাপী প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা কি করা হয়, আমরা মুসলিম ধর্মে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দোলনা থেকে কবর পর্যন্ত হচ্ছে আমাদের শিক্ষা অর্জন করতে হবে। তো এই বিকাশটাও হচ্ছে মানুষের যে বিকাশ, এটাও হচ্ছে ঠিক সেই রকমই। আমরা যে দোলনা থেকে সেই ছোট্ট থেকে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের বিকাশ সাধনের কোনো অবকাশ নেই। আমরা সেই ছোট থেকে এখন পর্যন্ত এবং মৃত্যুর আগ পর্যন্ত আমাদের বিকশিত হতে হতে মানসিক যে প্রক্রিয়া এটা বিকশিত হতে থাকে। ঠিক আছে, এবং কি করা হয় যে বিকাশ মনোবিজ্ঞানে গর্ভাবস্থা, আতুরকাল এবং শৈশবকাল, বাল্যকাল, বয়ঃসন্ধিকাল, কৈশোর, যৌবন, প্রৌঢ়, বার্ধক্য প্রভৃতি এই প্রতিটি পর্যায়ে বিকাশ এবং বুদ্ধির বিস্তারিত আলোচনা করা হয়ে থাকে। ঠিক আছে, এরপরে আসি শিশু মনোবিজ্ঞান। শিশু মনোবিজ্ঞানে কি বলা হয়েছে, শিশু মনোবিজ্ঞান। এই শিশু মনোবিজ্ঞানটা কি, যে শিশু মনোবিজ্ঞানের এক স্বতন্ত্র শাখা, এটা একটা স্বতন্ত্র শাখা হিসেবে কাজ করে। আসলে শিশু মনোবিজ্ঞানের শিশুর বিকাশ ও বৃদ্ধি সম্পর্কে আলোচনা করে। শিশু মনোবিজ্ঞানটা হচ্ছে শিশুর বিকাশ এবং তাদের হচ্ছে বৃদ্ধি সম্পর্কে আলোচনা করে। মাতৃগর্ভে যে ভ্রূণের যে জন্ম মুহূর্ত থেকে তাদের যৌবন পরিপক্কতা অর্জনের পূর্ব পর্যন্ত শিশু মনোবিজ্ঞানের বিস্তৃতি। তাহলে শিশু মনোবিজ্ঞানের বিস্তৃতি কতদূর, শিশুর ভ্রূণ থেকে শুরু করে তার হচ্ছে যৌন পরিপক্কতা পর্যন্ত, এই অর্জন পর্যন্ত হচ্ছে তার হচ্ছে মনোবিজ্ঞানের বিস্তৃতি। অর্থাৎ কি করা হয় যে গর্ভাবস্থায়, আতুরকাল থেকে এবং শৈশব থেকে এই প্রত্যেকটা বিষয় হচ্ছে তার হচ্ছে শিশুর মনোবিজ্ঞানের কাজ করে। বয়স বাড়ার সাথে সাথে শিশুদের বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে। এই পরিবর্তন যে ঘটে এগুলো কেন ঘটে বা কিভাবে হয়, এই বিষয়গুলো কি করে মনোবিজ্ঞান আলোচনা করে। শিশু সামাজিক পরিবেশে, বিশেষ করে তার পরিবার, খেলার সাথী, শিক্ষা প্রতিষ্ঠান শিশুর ব্যক্তিত্ব বিকাশে প্রভাব বিস্তার করে। ব্যক্তিত্ব বিকাশেও কি করে প্রভাব বিস্তার করে থাকে। শিশুর শারীরিক, মানসিক, আবেগিক এবং সামাজিক, নৈতিক বিকাশ প্রভৃতি সম্পর্কে আলোচনা করে এই শিশু মনোবিজ্ঞানে। ঠিক আছে, এরপরে আসি আমরা সমাজ মনোবিজ্ঞান। সমাজ মনোবিজ্ঞানে কি বলা হয়েছে, সমাজ মনোবিজ্ঞান। মানুষ সামাজিক জীব, আমরা সবাই জানি, তাই না? এই সমাজে বসবাস করার উপযোগী আচরণ করতে হয়। একটা মানুষের সাথে যদি আমরা আরেকটা মানুষের সাথে কথা বলি, মানে এক ব্যক্তি যদি অপর ব্যক্তির সাথে কথা বলে, তাহলে তার সাথে যদি আমরা খিটখিটে মেজাজের কথা বলি, আমার সামনে যারা আছে তাদের সামনে খিটখিটে মেজাজের কথা বলি, তাহলে কি হবে, তাদের সাথে আমার সম্পর্ক গড়ে উঠবে না। এবং তার সাথে চলতে গেলে বা তার সাথে ভালো সম্পর্ক রাখতে হলে তার সাথে কি করতে হবে, একটা উপযোগী আচরণ করতে হবে, যেটা আমরা সমাজ থেকে শিখে আসি। মানুষের সামাজিক আচরণে সমাজ মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু। তাহলে সমাজ মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু কোনটা, এই সামাজিক আচরণ। ঠিক আছে, সমাজে বাস করার সময় একের সাথে অন্যের ভাব বিনিময় হয়, পারস্পরিক মিথস্ক্রিয়া ঘটে এবং কি করা হয়, এই কি প্রক্রিয়ায় শিশুর সামাজিকীকরণ ঘটে, সামাজিকীকরণের মাধ্যমগুলো কিভাবে কাজ করে, কিভাবে মনোভাব গড়ে ওঠে, মনোভাব
কিভাবে হচ্ছে পরিবর্তিত হয়, গুজব কিভাবে রটে, এইসব বিষয়ে হচ্ছে কি সমাজে এই বিষয়গুলো আলোচিত হয় এবং কেন হয়, কিভাবে হয়, সেই বিষয়গুলোই কিন্তু এই সমাজ মনোবিজ্ঞানে আলোচিত হয়েছে। ঠিক আছে, এই সমাজ মনোবিজ্ঞান হচ্ছে মনোবিজ্ঞানের অন্যতম একটি শাখা। বিশেষ করে বলতে পারি যে সমাজ মনোবিজ্ঞানী ব্যক্তির সাথে ব্যক্তির এবং ব্যক্তির সাথে দলের এবং দলের সাথে দলের কি সম্পর্ক তার নির্ণয়ের চেষ্টা করে থাকেন। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে সমাজ মনোবিজ্ঞানটা কি হিসেবে কাজ করে। এরপরে আসি আমরা অস্বাভাবিক মনোবিজ্ঞান। অস্বাভাবিক মনোবিজ্ঞান অস্বাভাবিক মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যাবনর্মাল। এই অস্বাভাবিক মনোবিজ্ঞানের প্রতিশব্দ হচ্ছে অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল, তাহলে এর প্রতিশব্দ কি? অ্যাবনর্মাল। অ্যাব শব্দের অর্থ হচ্ছে, এই অ্যাব শব্দের অর্থ হচ্ছে এওয়ে। এই অ্যাব শব্দের অর্থ হচ্ছে এওয়ে এবং নরমাল শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিক। এবং এই নরমাল শব্দের অর্থটা কি? স্বাভাবিক। স্বাভাবিক, তাহলে আমরা কি বলতে পারি যে এই দুটি শব্দ থেকে কিন্তু এই যে এই এওয়ে এবং এই স্বাভাবিক শব্দ থেকে, দুটি শব্দ থেকে কিন্তু এই হচ্ছে অ্যাবনর্মাল শব্দটি এসেছে। ঠিক আছে, এই আবিধানিক অর্থ হলো অস্বভাব বহির্ভূত, অর্থাৎ স্বভাব যেটা সাধারণ যে স্বভাবটা হয় সেটা স্বভাব থেকে বহির্ভূত, বাইরে একটা অন্যরকম একটা স্বভাব তার মধ্যে ব্যক্তির মধ্যে দেখা যায়, সেটাই হচ্ছে অস্বাভাবিক। অস্বাভাবিক সেই আচরণটাকে কি বলা হয়? অস্বাভাবিক আচরণ বলা হয়। তাই স্বভাব বহির্ভূত বা অস্বাভাবিক আচরণই অস্বাভাবিক মনোবিজ্ঞানের মূল বিষয়। অস্বাভাবিক আচরণের মূল বিষয় হচ্ছে অস্বাভাবিক আচরণ। অস্বাভাবিক মনোবিজ্ঞান মানুষের অস্বাভাবিক আচরণ পর্যবেক্ষণ করে বিজ্ঞানসম্মত উপায়ে বর্ণনা করা হয়। কোনো বিশেষ নীতির উপর ভিত্তি করে এ সকল আচরণকে কি করা হয়? শ্রেণীবিন্যাস করা হয়। যে আচরণগুলো রয়েছে এই আচরণগুলোকে শ্রেণীবিন্যাস করা হয়। কি কারণে অস্বাভাবিক আচরণের উদ্ভব ঘটে, আবার অস্বাভাবিক আচরণের শারীরবৃত্তীয় যে মনস্তাত্ত্বিক সামাজিক কারণের ব্যাখ্যা বিশ্লেষণ অস্বাভাবিক মনোবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। এই সবগুলো বিষয় কি অস্বাভাবিক মনোবস্তুর বিষয়ভুক্ত। তো বৈজ্ঞানিক পদ্ধতিতে যে উপযুক্ত অভিজ্ঞার সাহায্যে অস্বাভাবিক আচরণ শনাক্ত করে তার চিকিৎসা ব্যবস্থা করা হয়, অস্বাভাবিক মনোবিজ্ঞানের আওতাভুক্ত করা হয় অন্তর্ভুক্ত কার্য। অস্বাভাবিক মনোবিজ্ঞানের মূল কাজ হলো অস্বাভাবিক আচরণের স্বরূপ বিশ্লেষণ করা। সেটার মূল কাজ হলো কি? অস্বাভাবিক আচরণের মূল হচ্ছে আচরণের স্বরূপ বিশ্লেষণ করা, ব্যাখ্যা বিশ্লেষণ করা, বিজ্ঞানসম্মত উপায়ে তথ্য সংগ্রহ করে তার কারণ নির্ণয় করা। যে অস্বাভাবিক আচরণগুলো করা হয় সেটার কারণ নির্ণয় করাটাই হচ্ছে মনোবিজ্ঞানের অন্যতম কাজ। অবশেষে অস্বাভাবিক আচরণের প্রতিকার ও প্রতিরোধ করা হয়। অবশেষে কি করা হয়? এই মনোবিজ্ঞানের এই যে অস্বাভাবিক আচরণ রয়েছে সেটার প্রতিরোধ এবং প্রতিকার সম্পর্কে আমরা জানতে পারি এগুলো ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে। মনোবিজ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে, এজন্য মনোবিজ্ঞানীগণ কর্মক্ষেত্রে পেশার মধ্যে রয়েছে ভিন্নতা। মনোবিজ্ঞানের বিভিন্ন পেশা রয়েছে, মনোবিজ্ঞানীরা দেখা যায় যে বিভিন্ন পেশা অবলম্বন করে। বিভিন্ন গবেষণা দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোবিজ্ঞানীরা 1/3 কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গবেষণা শিক্ষাদানে কাজে নিয়োজিত আছেন। ঠিক আছে, এরা কি করে? যে বিভিন্ন ধরনের অন্য পেশায় লিপ্ত হয়ে থাকে, শুধুমাত্র যে মনোবিজ্ঞান নিয়ে পড়ে থাকে এমনটা নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মনোবিজ্ঞানী কোনো ক্ষেত্রে বা কোনো পেশায় কতজন কর্মরত রয়েছেন তার উপর একটা হচ্ছে গবেষণা করেন, গবেষণা পরিচালনা করেন। তার গবেষণার ফলাফল কিন্তু আমরা দেখতে পাই যে তার গবেষণার ফলাফলের মধ্যে আমি কয়েকটা ফলাফল বলতেছি। তার মধ্যে দেখা যায় যে
বিভিন্ন শাখা রয়েছে, তার মধ্যে চিকিৎসা নির্দেশনার ক্ষেত্রে 51.1% থাকে এবং শিক্ষা ক্ষেত্রে থাকে 19.4%। বিভিন্ন পেশার ক্ষেত্রে চিকিৎসা পেশায় থাকেন কি কত পার্সেন্ট? 51.1%। আর শিক্ষা পেশায় থাকে কত পার্সেন্ট? 19.4%। আবার কি পরিমাণ? আরেকটা রয়েছে পরীক্ষামূলকে রয়েছে পরীক্ষামূলক পেশায় রয়েছে কত পার্সেন্ট? 6%। এভাবে বিভিন্ন পেশার মধ্যে শতকরা হার এরকম ভাবে দেওয়া রয়েছে। আরো রয়েছে যে বিকাশমূলক পরীক্ষায় রয়েছে পেশায় রয়েছে 6.7%। আবার কি রয়েছে? পরিমাপনের ক্ষেত্রে পরিমাপন প্রক্রিয়ায় রয়েছে কত পার্সেন্ট? পরিমাপন প্রক্রিয়ায় রয়েছে 1.9%। আবার অন্যান্য পার্সেন্টের মধ্যে রয়েছে শিল্পক্ষেত্রে রয়েছে 5.7%। এবং অন্যান্য বিষয়সমূহের প্রতি যে বিষয়গুলোর প্রতি পেশা রয়েছে সেটা কত পার্সেন্ট? সেটা হলো 8.5%। এই হলো টোটাল। আমরা যোগ করলে এটাকে টোটাল 100% খুঁজে পাবো। ঠিক আছে, তাহলে এই যে পেশার ভিন্নতা, এই পেশার মধ্যেও কিন্তু যারা মনোবিজ্ঞানী তারা এই পেশার মধ্যেও অন্তর্গত রয়েছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনাটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার পরবর্তী ক্লাসে দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে বিদায় নিচ্ছি তোমাদের এই পর্যন্তই। ভালো থাকো ততক্ষণে, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।